আমাদের এখানে স্যাটেলাইট মার্কেটটাকে আরো বেশি বিল্ড আপ করার কিছুদিন আগে যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে, ইন্টারনেট এখন মৌলিক অধিকার মানে হচ্ছে যে এটা সাংবিধানিক অধিকার। কাস্টমাররা কোয়ালিটি অফ সার্ভিস পাবে এবং এইটার জন্য আমরা কিছু জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। 5G তে আমরা পিছিয়েছি, কিন্তু 6G তে যারা আমরা না পিছিয়ে, উই মাস্ট ক্যাচ আপ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত স্পেশাল টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তি অনেক বড় সেবা। সেই ক্ষেত্রে বাংলাদেশের স্যাটেলাইটের বর্তমান অবস্থা কিংবা 4G, 5G, 6G কবে পাবো এই ধরনের সেবা এবং স্টারলিংক কবে থেকে বাংলাদেশে যাত্রা শুরু করবে, এইসব বিষয়ে কথা বলবো বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ এমাদুর রহমানের সাথে। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। স্যার, একটা জিনিস আমার জানবার ইচ্ছা এবং হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষেরও একটা আকাঙ্ক্ষার জায়গা, যে এই যে হচ্ছে ইন্টারনেট কিনি কিন্তু টাইম ফ্রেম বেঁধে দেওয়া, মানে আমি ইন্টারনেট কিনছি 30 GB, কেনার পরে হচ্ছে আমার 1 মাসে ব্যবহার করতে হবে। এই টাইম ফ্রেমটা কি আপনারা কি যখন স্টারলিংক আসবে তাদের সাথে এই টাইম ফ্রেমের বন্দি বা শুভঙ্করের ফাঁকিতে আমরা আটকে যাব, না হচ্ছে ওপেন যেটা পার্শ্ববর্তী দেশ বলেন বা ফার্স্ট ওয়ার্ল্ডে আপনি ছিলেন স্যার, ওইখানেও তো মোটামুটি টাইম ফ্রেম থাকে না, যে আমি হচ্ছে 30 GB ইন্টারনেট কিনলাম আমি যতদিনে ব্যবহার করতে পারি, বা আমি 20 GB ইন্টারনেট কিনলাম আমি যতদিনে ব্যবহার করতে পারি। এটা কিন্তু সাধারণ মানুষের একটা কোশ্চিন, যে আপনারা এই পলিসি মেকিংয়ের কাছে কিছু একটা নতুন কৌশল অবলম্বন করবেন কিনা। এখানে প্রথমত ওয়ান্স এগেইন মানে কিভাবে আসলে এখানে দুইটা জিনিস। হ্যাঁ, মানে আমরা নর্মালি কাস্টমারদের মানে আমাদের নাগরিকদের কাছ থেকে আমরা কমেন্টটা পাই বেশি হচ্ছে যে ইন্টারনেটের কস্ট এবং এই টাইম ফ্রেমের ব্যাপারে। কিন্তু আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মান, দ্য কিউএস, কোয়ালিটি অফ সার্ভিস, রাইট? এই দুইটা জিনিস যদি এক না হয় তাহলে আসলে ইটস নট গুড, রাইট? তো এই জন্য আমরা বর্তমান সরকারের কি থেকে অ্যাটলিস্ট ইন্টারিম গভর্নমেন্ট এবং অ্যাটলিস্ট ফ্রম দ্য ডাক পোস্ট এবং টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে, এবং বিশেষ করে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফাইজ ভাই, উনি আমরা আসলে অনেকগুলো উদ্যোগ নিয়েছি যে এই দুইটা জিনিসে কীভাবে ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, যে কস্টের তুলনায় কিভাবে মানটাকে কী করা যায়। কস্ট হিসাব করলে কিন্তু আসলে বাংলাদেশের অনেক ক্ষেত্রেই আসলে বাংলাদেশের মানে যে মানে বিট পার বিট কস্ট যেটা, হ্যাঁ, সেটা যদি আমরা তুলনা করি তাহলে সেখানে ডেফিনেটলি অনেক আলোচনার সুযোগ আছে, অনেক ডিসকাশনের সুযোগ আছে। তো সেখানে ওয়ান থিং। দ্য আদার থিং অলসো যেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি সেটা হচ্ছে যে কীভাবে আমরা এনশিওর করতে পারি যে ইউজাররা মানে কাস্টমাররা, হ্যাঁ, কোয়ালিটি অফ সার্ভিস পাবে। এবং এইটার জন্য আমরা কিছু জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। যেমন মনে করেন ওয়ান অফ দ্য থিং যেটা আমরা খুব খেয়াল করেছি সেটা হচ্ছে যে ইনডোরে অনেক সময় ভালো সার্ভিস পাওয়া যায় না। হাউ ক্যান উই ইমপ্রুভ দিস সিনারিও? তারপরে আমরা অনেক সময় দেখেছি যে কল ড্রপ রেট ভেরি হাই, রাইট? এইটা আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারি। তারপরে আমরা অনেক সময় দেখেছি যে দেয়ার আর সাম ব্ল্যাক হোলস ইন দ্য নেটওয়ার্ক, যে আপনি একই রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে 3 মিনিট কোনো কানেকশন নেই, দেন এগেইন কানেকশন আছে, রাইট? সো কীভাবে আমরা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে পারি সেটা নিয়ে আমরা there are continuous discussions ongoing. এখন হোপফুলি ইনশাল্লাহ ইউ উইল সি সাম চেঞ্জেস। এইটার সাথে আমরা আরেকটা জিনিসও করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে বিটিআরসিতে আমরা এই যে কমপ্লিট লাইসেন্সিং যে রেজিম, হ্যাঁ, এইটাকে একটা রিভিউ করার কাজ হচ্ছে। সো মাই এক্সপেকটেশন ইজ দ্যাট ভেরি সুন আমরা উই উইল সি সাম গুড কোয়ালিটেটিভ চেঞ্জেস। আমি এই জন্যে খুব মানে আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে শুধু চেঞ্জ না, এটা কোয়ালিটেটিভ চেঞ্জ হওয়া দরকার। কারণ এটাতে যদি কোয়ালিটি চেঞ্জ না হয় অবশ্যই কোয়ালিটি ডেটোরিয়েট করবে না, কোয়ালিটি উপরের দিকে যাইতে হবে। দেখা গেলো চেঞ্জ হলো, এই চেঞ্জে আসলে মান কমে গেলো, তাহলে তো লাভ হলো না। সো ইট হ্যাজ টু গো আপ, রাইট? তো এরকম চেঞ্জ দেখা যাবে আর কি। এবং একটা জিনিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়ে যেতে চাই যাতে করে ভবিষ্যতে কেউ আর কোনো দিন চাইলেই নেটওয়ার্ক বন্ধ করতে না পারে। দ্যাট ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই জন্যে কিছুদিন আগে যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশে কিন্তু ইন্টারনেট এখন মানুষের মৌলিক অধিকার হিসাবে এটাকে ঠিক কী করা হয়েছে। মৌলিক অধিকার মানে হচ্ছে যে এটা সাংবিধানিক অধিকার। সো আপনি যদি এটা বন্ধ করেন দেন আপনি
কারো সাংবিধানিক অধিকারে আপনি আঘাত করতেছেন, রাইট? সো তো এই কাজগুলা কিছু কাজ অলরেডি করা হয়েছে এবং বাকি অনেকগুলো কাজ এখন হচ্ছে এবং উই উইল সি এ গুড রেজাল্ট, দ্যাট আই বিলিভ কমপ্লিটলি। হাওয়েভার এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে অনেক স্টেক হোল্ডার আছেন, তারা তাদের ইনভেস্টমেন্টের জন্য, তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য দে আর রেজিস্টিং এ লট অফ দিস চেঞ্জেস। তো আমরা বিশেষ করে পূর্ববর্তী উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এরপরে এখন ফাইজ ভাই আছেন, ওনারা আসলে রিপিটেডলি ওনারা সকল স্টেক হোল্ডারদেরকে অ্যাপ্রোচ করেছেন এবং বলেছেন যে প্লিজ কোঅপারেট উইথ আস। হ্যাঁ, এর মধ্যে বিজনেসম্যানরা আছেন, মিডিয়া আছে, এর মধ্যে সরকারি আমলারা আছেন, এর মধ্যে একাডেমিয়া আছে, এর মধ্যে নীতি নির্ধারকরা আছেন, এর মধ্যে লবিস্ট গ্রুপরা আছেন, সবাই আছেন, রাজনীতিবিদরা আছেন। তো সবাইকে রিপিটেডলি রিকোয়েস্ট করা হয়েছে যে প্লিজ হেল্প আস ইন সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি গো ইন দ্য পজিটিভ ডাইরেকশন। আপনি 6G নিয়ে কাজ করছিলেন, মানুষের সবার কাছে স্বপ্নের এই 6G বাংলাদেশে কবে নাগাদ আমরা মানে কাস্টমার হিসাবে পেতে পারি এই সেবাটা? দিস ইজ এ লিটল বিট আনফর্চুনেট যে আমরা এখনও 5G আসলে লঞ্চ করতে পারিনি। ইটস এ লিটল বিট আনফর্চুনেট। 5G ইউরোপে অনেক জায়গাতে 2018-19 অথবা 2020-এর দিকেই ডিপ্লয়েড হয়ে গেছে এবং পৃথিবীর অনেক, যেমন ইন্ডিয়া 5G তো অনেক এগিয়ে গেছে। তো আমার কাছে দিস ইজ স্টিল এ লিটল বিট হাইরোগ্লিফিক্স, যে ইন্ডিয়াতে যদি 5G ক্যান মেক এ গুড বিজনেস, আমাদের দেশে কেন করবে না? সো আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড, বিকজ আমাদের মার্কেট ভেরি সিমিলার, আমাদের সিচুয়েশনস আর অলসো ভেরি সিমিলার। তো এই ক্ষেত্রে আমরা পিছিয়ে গিয়েছি। তো আমি এখন অ্যাডভোকেসি করছি, আমি এখন রিলেটেড মানুষজনের সাথে কথা বলছি, আমি বলছি যে ইয়েস 5Gতে আমরা পিছিয়েছি, কিন্তু 6Gতে যারা আমরা না পিছিয়ে, উই মাস্ট ক্যাচ আপ অ্যাট সাম পয়েন্ট। আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছেন যে বাংলাদেশ হবে এই রিজিয়নের ম্যানুফ্যাকচারিং হাব, এই রিজিয়নের ইকোনমিক হাব হবে, if you are not catching up on the technology, you cannot become the regional economic hub or regional manufacturing hub. তো যার কারণে আমাদেরকে এটা নিয়েও কী করতে হবে, এটা নিয়ে আমরা ইন্টারনালি আমরা আলাপ করতেছি। 6G যখন আসবে, দেন communication will go beyond the mobile phones. It will not be only the mobile phones. Communication will be on many things, and it will be very diverse. A lot of these virtual reality communications will come. Augmented reality kind of communications will come. তারপরে 3-dimensional communications will come. তারপরে many different kinds of the idea is that আপনার সব কিছু কানেক্টেড হবে, আপনার শরীরটাও কানেক্টেড হবে, your clothes will be connected. আমাদের ওয়াচগুলো অলরেডি কানেক্টেড, রাইট? মেনি থিংস উইল বি কানেক্টেড। ইভেন ফোন এইরকম থাকে কি না, উই ডোন্ট নো। ইট ক্যান বি দ্যাট ইয়োর ক্যামেরা ইজ ইয়োর বাটন, অ্যানাদার বাটন হচ্ছে আপনার মাইক, রাইট? অলরেডি আপনারা অনেকে হয়তো দেখেছেন গুগল এবং অ্যাপল অলরেডি তারা দে হ্যাভ ডিজাইন স্প্যাক, একটা চশমা, রাইট? এবং এই চশমাটা হচ্ছে যে আপনি যেদিকে তাকাচ্ছেন ইউ ক্লিক, তাহলে ছবি তুলে দেবে, ছবি তুলে দিয়ে সাথে সাথে এটা আপনার ক্লাউডে সেভ করে রাখবে, রাইট? সো ইটস নট নেসেসারি দ্যাট এই ফোন এরকম থাকবে আর কি, phone will remain like this, it's not necessary. So a lot of these changes will come, এবং এই চেঞ্জেসগুলোর মাধ্যমে আপনার আমার লাইফ অনেক ইজি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। আমরা যদি টেকনোলজি ফোরফ্রন্টে থাকতে চাই, তাহলে আমাদেরকে এই টেকনোলজিগুলো অ্যাডপ্ট করতে হবে। এবং আমি মনে করি আমাদের দেশটা নিউ টেকনোলজি অ্যাডপশনের জন্য একটা স্বর্গরাজ্য, বিকজ আমাদের দেশে মিডিয়ান এজ হচ্ছে 25.6। 180 মিলিয়ন মানুষের দেশে 25.6 হচ্ছে মিডিয়ান এজ। হ্যাঁ, সো ক্যান ইউ ইমাজিন, আই মিন সাচ এ লার্জ ইয়াং পপুলেশন। তো যার কারণে এই পপুলেশন নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করা, নতুন অ্যাপ্লিকেশনকে অ্যাডপ্ট করা শুড বি ভেরি ইজি। সো আই মিন সামারি হচ্ছে আই এম ভেরি হোপফুল, এবং আমরা যদি আসলে পলিসিগতভাবে স্ট্র্যাটেজিকভাবে যদি সরকার থেকে যদি উদ্যোগ নিয়ে যদি এই টেকনোলজিগুলোকে বাংলাদেশে আনার মানে ব্যবস্থা করা হয়, বাংলাদেশে আনার যদি জন্য পুশ করা হয়, তাহলে আওয়ার ইয়াঙ্গার জেনারেশন উইল রিয়েলি বেনিফিট আউট অফ ইট। আপনি বলছিলেন ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের কথা, বাংলাদেশের তরুণ সমাজ অনেক বেশি, জেনজি, আজকে আপনি যে চেয়ারে বসে আছেন এটা বলা চলে অনেকটা জেনজির একটা হচ্ছে বিপ্লবের ফসল। যদি একটু মানে
শক্তভাবে বলি আর কি। তো সেই জায়গাতে এখন যে জেনজিরা কাজ করছে তাদের সাথে যখন আপনি কাজ করতে যাচ্ছেন কতটা পজিটিভলি তাদেরকে পাচ্ছেন আর কি? আই মাস্ট সে দ্যাট আমি বাংলাদেশের আমি আগেও বাংলাদেশে রেগুলার আসা যাওয়া করতাম। সো আমি সবসময় তরুণদের সাথে আই ইউজ টু টেক পার্ট মেনি ডিফারেন্ট ইনিশিয়েটিভস, হ্যাঁ। এবং এবার হয়তো বা তরুণদের সাথে আমি আরও বেশি মেলামেশা করছি এবং আই এম রিয়েলি ইমপ্রেসড। বাংলাদেশের অনেক 25-26 বছরের তরুণ ইউনিভার্সিটিতে পড়তেছে বা মাত্র গ্র্যাজুয়েশন করেছে, তাদের চিন্তাভাবনা, দ্য ওয়ে অফ দেয়ার আর্টিকুলেশন, যেভাবে ওরা এক একটা বিষয়কে আর্টিকুলেট করতেছে, তাদের ডিটারমিনেশন, হ্যাঁ, তাদের ভেরি ক্লিয়ার ওয়ে অফ থিঙ্কিং, এই জিনিসগুলো বাংলাদেশের জন্য সম্পদ। দিস আর দ্য বিগেস্ট রিসোর্স দ্যাট উই হ্যাভ। এখন সমাজকে, সোসাইটিকে, রাষ্ট্রকে এই ক্যাপাসিটিটাকে মানে টেক কেয়ার করতে হবে। এই ক্যাপাসিটিটা যাতে করে এনার্জি হয়, ওকে, এই রিসোর্সটা যাতে করে একটা ভ্যালু ক্রিয়েট করে, সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো এই জন্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে কিভাবে কারিগরি দক্ষতায় কিভাবে ভবিষ্যতের জন্য রেডি করা যায়, সেটা নিয়ে আসলে রাষ্ট্রীয়ভাবে এন এ কনসার্টেড ম্যানার শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি মিনিস্ট্রি, পোস্ট টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি, সকল মন্ত্রণালয় মিলে একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার। বা আন্তর্জাতিক পর্যায়ে এই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে মানে প্রতিযোগিতায় কতটা হচ্ছে পিছিয়ে আছেন বলে মনে করছেন এই মুহূর্তে? আমরা তো আসলে জাস্ট এ বেবি ইন দ্য স্যাটেলাইট ইন্ডাস্ট্রি। তো আমি যদি মানে খুব ক্লিয়ারলি বলি আর কি, উই আর জাস্ট এ বেবি। আমাদের আসলে আরও অনেক অ্যাডভান্স হওয়ার সুযোগ আছে। আমাদের এখানে স্যাটেলাইট মার্কেটটাকে আরও বেশি বিল্ড আপ করার, এবং এটা করার জন্য একটা কি হচ্ছে যে নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার অনেক সুযোগ আছে, এবং এটা নিয়ে আমাদেরকে এখন কাজ করতে হবে। আবার আমি যেভাবে আগে বলেছি, উই হ্যাভ এ গুড বেস। হ্যাঁ, এই বেসের উপরে আসলে বিল্ড করার অনেক সুযোগ আছে। আপনি সুইডেনে হচ্ছে আপনি ছিলেন হচ্ছে বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলেন। তো বাংলাদেশে এসে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা সোশ্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে আর কি? বাংলাদেশে ওই সময় নাই আমার হাতে। সুইডেনে আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু সামাজিক এখানকার বাংলাদেশি কমিউনিটি এবং ওয়াইডার মুসলিম কমিউনিটি এবং ইন জেনারেল এটার সাথে সাথে আমি সুইডেনের সুইডিশ পলিটিক্সও আমি বিভিন্নভাবে এঙ্গেজ ছিলাম। যেহেতু আমরা ওইখানে অভিবাসী এবং আমরা যেহেতু মুসলমান, সেহেতু আফটার 9/11 পুরো ইউরোপ জুড়ে পাশ্চাত্য সব সমাজে মুসলমানদের জন্য লাইফটা অনেক কঠিন হয়ে যাচ্ছিল। তো আমরা এই জন্যে অনেকগুলো অ্যাক্টিভিটি আমরা রান করেছি। আমরা ওইখানে কালচারাল সেন্টার রান করেছি, ইউথ অর্গানাইজেশন রান করেছি, আমরা ওইখানে সিস্টার্স অর্গানাইজেশন মেয়েদের জন্য আমরা রান করেছি, যাতে করে একজন মুসলমান, সে বাংলাদেশি হোক বা যে দেশি হোক, সে যাতে করে নিজের পরিচয়, নিজের আইডেন্টিটি নিয়ে সে সম্মানের সাথে সোসাইটিতে থাকতে পারে। তো আমি আসলে ওই জায়গায়, যার কারণে আমি দীর্ঘদিন আসলে ইয়াং জেনারেশনের সাথে আমি অনেক কাজ করেছি। আই অলসো প্ল্যান টু বাংলাদেশে অলসো আমার এই যে দীর্ঘদিনের এই এক্সপিরিয়েন্সগুলোকে ইমপ্লিমেন্ট করার আমার কিছু চিন্তাভাবনা আছে, বাট আই হ্যাভেন্ট স্টার্টেড ইয়েট। বাংলাদেশ স্যাটেলাইটের কিভাবে আর কি মানব সম্পদকে হচ্ছে আপনি প্রযুক্তি সম্পদে রূপান্তরিত করার নতুন কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন বা নিবেন করে ভাবছেন কিনা? আমরা কিভাবে আরও বেশি করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে এঙ্গেজ করতে পারি, এটার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা প্ল্যান করতেছি যে কয়েকটা ইউনিভার্সিটির সাথে আমরা কথা বলবো, এবং কিভাবে আমরা ওই ইউনিভার্সিটিগুলোতে যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট তাদেরকে আমরা কীভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, তাদের মধ্যে আরও কীভাবে স্যাটেলাইট বিষয়ক আরও বেশি করে নলেজ ডিসেমিনেট করতে পারি, সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং আমরা কাজ শুরু করেছি অলরেডি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা এখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সাথে কিছু রিসার্চ কোলাবোরেশন আমরা শুরু করার জন্য আমরা চিন্তাভাবনা করতেছি, এবং উই উইল কাম ব্যাক টু ইট ভেরি সুন। এরপরে আমরা এটা করার চেষ্টা করতেছি যে বাংলাদেশের বাইরেও বিভিন্ন অর্গানাইজেশন যারা স্যাটেলাইট শিল্প নিয়ে কাজ করতেছেন, ইউনিভার্সিটি এবং কোম্পানি, তাদের সাথে আমরা বিভিন্ন রকম কোলাবোরেশনের জন্য আমরা আলোচনা শুরু করেছি। তো মূল কীটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা চাই যে বাংলাদেশে একটা সাইজেবল নাম্বার অফ ইয়াং পিপুল যারা স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করুক, স্যাটেলাইট ইঞ্জিনিয়ার জানুক, এবং যখন এখানে বিজনেস গ্রো করবে, তো একটা জিনিস হচ্ছে যে আপনি যদি ইন্ডাস্ট্রিকে গ্রো করতে চান, আপনার স্ট্রং পিপুল লাগবে। টাকা পয়সার চেয়েও কিন্তু এই কম্পিটেন্স বেস হচ্ছে মোর ইম্পর্টেন্ট। ইউ ক্যান হ্যাভ মানি, ইউরোপিয়ানস হ্যাভ মানি, কিন্তু ওনাদের মানুষ নেই।
দে হ্যাভ রিসার্চ সেন্টার্স যেগুলো হচ্ছে যে দে হ্যাভ লট অফ আইডিয়াস, কিন্তু কাজ করার লোক নাই। তো আমরা এরকম কিছু রিসার্চ কোম্পানিকেও আমরা অ্যাপ্রোচ করেছি যে স্টার্ট এ বেস হিয়ার, আমাদের কোম্পানিতেই আপনি বসবেন, নো প্রবলেম, এইখানেই আপনি রিসার্চ করেন, ইউ হ্যাভ ইউর প্রজেক্টস অনগোয়িং ইন ইউরোপ সামওয়্যার and you have a group of people that is also working from here for you. হ্যাঁ, সো এরকম কোলাবোরেশন আমরা শুরু করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। বাংলাদেশের যারা ইউথ রয়েছে, তথ্য প্রযুক্তি মানে গ্লোবালাইজেশনের এই যুগে তথ্য প্রযুক্তি হচ্ছে অনেক বড় সম্পদ। তো আমাদের দেশে যারা হচ্ছে এখনও তথ্য প্রযুক্তির আলোতে আলোকিত হয়নি, তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? যেমন আমাদেরকে এখন একটা জিনিস কি করতে হবে, সেটা হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের কারণে এবং রোবোটিক্স এবং অটোমেশনের কারণে অনেকগুলা জিনিসপত্র যেগুলো রুটিন কাজ সেগুলো অটোমেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো মানে যেগুলো মানে ইন এ প্যাটার্ন যে কাজগুলো করা হয় এগুলো সব অটোমেটেড হয়ে যাচ্ছে। এই যে এআইএমএল, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর রোবোটিক্স এবং অটোমেশনের কারণে দুনিয়াটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পরিবর্তিত দুনিয়ার জন্য আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে রেডি করতে হবে। তো যার কারণে আমাদেরকে আসলে এখন বাংলাদেশে এইসব ক্ষেত্রে আরও অনেক বেশি ইয়াং জেনারেশনকে ট্রেন করতে হবে। এবং এইটাকে এরকম না যে এটা শুধু ইউনিভার্সিটিতে পড়ানো হবে, এটা উই হ্যাভ টু স্টার্ট ফ্রম স্কুল। আমাদেরকে ইন ডিফারেন্ট পাড়ায় মহল্লায় আমাদেরকে আসলে আইটি ক্লাব শুরু করতে হবে। উই হ্যাভ টু স্টার্ট দিস, নট অনলি ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, আমাদেরকে টেকনোলজি বেসড অ্যাক্টিভিটি শুরু করতে হবে। স্কুলগুলোতে ক্লাব শুরু করতে হবে যেখানে এগুলো নিয়ে কাজ হবে। বেশি বেশি করে প্রোগ্রামিং কন্টেস্ট করতে হবে। প্রোগ্রামিং, দেখেন প্রোগ্রামিংটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং, যে ইফ দিস হ্যাপেন্স দেন দিস হ্যাপেন্স, ইফ দিস হ্যাপেন্স দেন এটা হচ্ছে প্রোগ্রামিং, রাইট? তো যখন কেউ প্রোগ্রামিং করে সে কিন্তু লজিক্যাল থিঙ্কিংকে অভ্যস্ত হয়। তো তখন দেখা যায় এই ব্যক্তি তার পার্সোনাল লাইফে লজিক্যাল থিঙ্কিং করে। এই ব্যক্তি যখন গাড়ি নিয়ে ড্রাইভ করে যাবে সে তখন লজিক্যাল থিঙ্কিং করবে। সো ইট হ্যাজ এন ইম্প্যাক্ট, রাইট? তো আমাদেরকে এই জন্যে নট নেসেসারি যে কেউ প্রোগ্রামিংয়ের উপরে চাকরি করতেছে কি না করতেছে, সবাইকে আমাদেরকে আসলে এই জিনিসগুলা কি আইটি লিটারেসিটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে আইটি লিটারেসি হয়ে গেছে, ক্যান ইউ ডু পাওয়ার পয়েন্ট, ক্যান ইউ ডু এক্সেল, বাট দিস ইজ নাথিং, দিস ইজ জাস্ট নট ইউ আর ইউজার, ইটস নট এ আমাদেরকে আসলে ওইটাতে যাইতে হবে। এবং উন্নত বিশ্বে আমার ছেলে, সে মেডিকেল স্টুডেন্ট, সে এখন 5ম বর্ষে পড়তেছে সুইডেনে। সে এর সাথে সাথে হি লার্নড এ লট অফ ডেটা প্রসেসিং টুলস, হি লার্নড এ লট অফ ছোটোখাটো প্রোগ্রামিং টুলস। কারণ ও যখন মেডিকেল ডাটা বিভিন্ন জায়গা থেকে পায়, ইভেন দো সে ডাক্তারি পড়তেছে, কিন্তু হি অলসো লার্ন দিস হাউ ডু ইউ মেক সেন্স অফ দ্য ডেটা, রাইট? আমাদেরকে ওই কিছু যাইতে হবে যে কেউ ইন্টারডিসিপ্লিনারি কম্পিটেন্স বিল্ড আপ করতে হবে। এবং এটার জন্য আমি আগে বলেছি যেটা একটা সমন্বিত উদ্যোগ দরকার। এটার জন্য আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার অ্যাক্রস দ্য বোর্ড। হ্যাঁ, সো যাতে করে আমাদের স্কুলগুলোকে, আমাদের মাদ্রাসাগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, কারিকুলামগুলোকে রিফর্ম করা দরকার, করে এই জিনিসগুলো আসলে ঢুকে দেওয়া দরকার। এবং এই মোড় থেকে বের হওয়া দরকার যে এই জিনিসগুলো শুধু ইঞ্জিনিয়াররা শিখবে, নো, দিস শুড বি কমন, কি বলে এটাকে, একটা কমন মানে ক্যাপাসিটি ফর এভরিওয়ান। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনি যদি আপনার ইউথ জেনারেশনকে নিয়ে টেকনোলজি বেস কোনো ধরনের মেসেজ দিতে চান তাহলে দিতে পারেন আর কি। অ্যাজ আই সেড, আমি 3টা জিনিসকে খুব গুরুত্ব দিই। একটা জিনিস হচ্ছে যে রেসপেক্টিং ইচ আদার। সোসাইটিতে বিভিন্ন রকম মানুষ আছে, আমি ইউথদেরকে বলবো যে উই নিড টু ব্রিং ইট ব্যাক। বাংলাদেশে আসলে এই জিনিসটা নাই হয়ে গেছে, কিন্তু এভরিওয়ান ইজ ডুইং সামথিং দ্যাট ইজ ইউজফুল ফর অল অফ আস, সে গাড়ি ড্রাইভার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর রাষ্ট্রপতি হোক। রেসপেক্টিং ইচ আদার। নাম্বার 2 হচ্ছে যে কোলাবোরেশন। হ্যাঁ, আমরা যত বেশি একসাথে কাজ করব, হ্যাঁ, সকলের জন্য লাভ হবে। দেখেন, আমি সবসময় বলি 1 + 1 = 2, আর একের পাশে এক যদি ঠিক মতো দাঁড় করান, ইট বিকামস 11, রাইট? 5.5 গুণ বেড়ে গেল, রাইট? সো উই রিয়েলি নিড টু লার্ন হাউ টু কোলাবোরেট। আমরা এমন একটা কালচার তৈরি করেছি যেখানে কোলাবোরেশনকে মনে হয় যে কোলাবোরেট করলে আমার কিছু জানি হারায় যাবে। আমার কিচ্ছুই হারবে না, আমি আমার নলেজ শেয়ার করে নলেজটা বাড়বে। নাম্বার 2 আর নাম্বার 3 আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পারসিভিয়ারেন্স। হ্যাঁ, যে কামড় দিয়ে পড়ে থাকতে হবে। হোয়াট এভার হ্যাপেন্স, আমার যে গোল আছে আমি এই গোলে যাব। অ্যান্ড দেন আপনি যদি কামড় দিয়ে পড়ে থাকেন, আমাদের ইয়াং জেনারেশন যদি এই জিনিসটা যদি আয়ত্ত করতে পারে, তাহলে দেখবেন যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে মানে নিজের গোলটা অর্জন করার জন্যে
হারটা বাড়বে, বিকজ দেন এরকম লোক বাড়বে। তো এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা রেসপেক্টিং এভরিওয়ান, কোলাবোরেশন, আর নাম্বার 3 হচ্ছে যে পারসিভিয়ারেন্স, যে অধ্যাবসায়, লেগে থাকা। আমি ইয়াং জেনারেশনকে এই তিনটা জিনিসের দিকে খুবই গুরুত্বের সাথে এই তিনটা জিনিসকে চিন্তা করার জন্য আমি অনুরোধ করব। স্যার, আপনার হাজার ব্যস্ততার মাঝে আমাদেরকে অনেক সময় দিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তথ্য প্রযুক্তির এই যুগে আপনি কখনো এক মুহূর্ত চলতে পারবেন না ইন্টারনেট পরিষেবা ছাড়া। সেই জন্য বাংলাদেশের স্যাটেলাইট আগামী দিনে কাজ করবে আরও আন্তরিকভাবে এবং নতুন নতুন কৌশল নিয়ে এগিয়ে আসবে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে। এইসব প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।